আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন। এভাবে আবার ইনফ্লেশনের মধ্যে বেশ কিছু জিনিস পড়ানো আছে, ডিমান্ড পুল, কস্ট পুশ, ইনফ্লেশন। এগুলো আমি পরবর্তীতে কোনো একটি ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা ইনফ্লেশন ও ডিফ্লেশন কি এটা নিয়ে একটু ধারণা দিব। আপনারা অনেক আগেই এই সমস্ত শব্দগুলো পড়েছিলেন, কিছুটা জিনিস জানতে পেরেছেন মাইক্রোইকোনমিক্সে, পত্র পত্রিকা, টিভি নিউজ, টিভি চ্যানেল, বিভিন্ন জায়গায় আপনারা মুদ্রাস্ফীতি, দ্যাট মিনস ইনফ্লেশন এবং ডিফ্লেশন মানে মুদ্রা সংকোচন নিয়ে শুনে আসছেন বা শুনে থাকবেন এই শব্দগুলো। কিন্তু এগুলোর প্রপার ডেফিনেশনটা আসলে কীরকম হওয়া উচিত, এটাকে আমরা কীভাবে বুঝবো যে দেশে ইনফ্লেশন হচ্ছে কি ডিফ্লেশন হচ্ছে, বা কীভাবে আমি জানতে পারবো যে এটা আমার দেশে ইনফ্লেশন চলছে, আমার দেশে ডিফ্লেশন চলছে, এটা বোঝার উপায় কী, বা এটা প্রোডাক্টের প্রাইসের উপর এফেক্টটা কেমন থাকবে। যদি টাকার কথা চিন্তা করি, মানিটারি ভ্যালুটা মার্কেটে কেমন থাকবে, মানিটারি ভ্যালুটা কি বাড়বে নাকি কমবে। ওকে, এই বিষয়গুলো নিয়ে ইনফ্লেশন এবং ডিফ্লেশন বোঝা যায়। তো প্রথমে বলে রাখি, ইনফ্লেশন হচ্ছে মুদ্রার একটা পিঠ। মুদ্রার দুইটা পিঠ থাকে না, হেড অ্যান্ড টেল। মুদ্রার একটা পিঠ হচ্ছে ইনফ্লেশন, তাহলে আর একটা পিঠ কী হবে, ডিফ্লেশন। মনে রাখবেন, ইনফ্লেশন যা ঘটায় মার্কেটে, ডিফ্লেশন ঠিক হুবহু জিনিসটাই ঘটায় কিন্তু অপোজিট ঘটায়। তার মানে দিনের বিপরীত শব্দ রাত, তাই না? সকাল সন্ধ্যা, মন্দ উত্তম, গুড ব্যাড, ঠিক তার বিপরীত জিনিসটাই সে ঘটাবে। ডিফ্লেশন যে পথে চলছে ঠিক তার বিপরীত মার্কেট হচ্ছে ইনফ্লেশন। ক্লিয়ার? সুতরাং একটা যদি ভালো করে বুঝতে পারেন, আর একটা অটোমেটিকভাবে বুঝতে পারেন। ক্লিয়ার? বইয়ের কথা ভুলে যান, যত কিতাব পুস্তক বই আছে, বুক, সব ভুলে যান। যেটা আমি এখন বুঝাবো, এটা ইনফ্লেশন, এটা লিখলে আপনি নাম্বার পাবেন এবং এটাই আসল তত্ত্ব। বইতে অনেক কঠিন করে লেখা থাকে, স্টুডেন্ট বুঝতে পারে না। আচ্ছা, যদি কখনো কোনো একটা ইকোনমি, যখন আমি বলবো ইকোনমি, তখন আপনি বুঝবেন আমি বলছি সমাজে বিরাজ করা অর্থনৈতিক অবস্থা। যেমন বাংলাদেশের ইকোনমি মানে বাংলাদেশের অর্থনৈতিক সমাজ। ক্লিয়ার? তো পুরো অর্থনৈতিক সমাজে বাংলাদেশে যদি কখনো দেখেন যে প্রোডাক্টের প্রাইস রাইজ হচ্ছে, হাই হচ্ছে, ইনক্রিজ হচ্ছে অনেক বেশি, প্রোডাক্টের প্রাইস প্লাস দ্রব্য মূল্য অনেক বেশি, প্রাইসটা অনেক ক্ষেত্রে অনেক বেশি বা হাতের নাগালে চলে গেছে, যদি এরকম হয় তাহলে ইনফ্লেশনের প্রথম শর্ত পূরণ হয়েছে বলে ধরে নিতে হবে। বুঝতে হবে ইনফ্লেশন মার্কেটে প্রিভেল করছে বা বিরাজ করছে। ক্লিয়ার? এখন সেটা হতে পারে যে কোনো পণ্যের দাম, সেটা হতে পারে টিভির দাম, ফ্রিজের দাম, হ্যাঁ, আপনার হাতের ঘড়িটার দাম, আপনার পায়ের শুয়ের দাম, আপনার দাদি পান খাবে পানের দাম, আপনার বাচ্চা চকলেট খাবে চকলেটের দাম, আপনি একটা গামছাও যদি কেনেন সেটার দাম। যে কোনো একটা ইকোনমিতে যখন প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তখন সেটাকে আমরা এক কথায় ইনফ্লেশন হয়েছে বলে ধরে নেব। প্রসঙ্গত উল্লেখ্য, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কিছু কিছু জিনিসের দাম বাড়ে পিক মৌসুমে, যখন সেটা খুব চড়া দামে সেল করা যায় বা মানুষের কনজামশনটা বাড়ে তখন জিনিসটার দাম বাড়ে। ওটা কিন্তু ওই অর্থে ইকোনমিক বিষয়ের ফলাফল হয়। যেমন শীতকালে আমি যদি কম্বল কিনতে চাই তাহলে সেটার প্রাইস বা মূল্যবান বেশি থাকে, কারণ মানুষ সবাই কম্বল কিনছে, দোকানদার এখন এত সস্তায় কম্বল বিক্রি করবে না, পিক হাওয়ার। আমি অফিস টাইমে ফোনে কথা বলতে গেলে কেন আমাকে যে কোনো ফোন অপারেটর বেশি টাকায় কথা বলাচ্ছে, আর কেন রাত 12টার পর মিনিটের পরিমাণ কমে যাচ্ছে, কারণ তখন তো অফিস পাওয়ার না, সবাই সব প্রাইসে সব কিছু সবসময় সেল করে না। এখন আমি গরমে আইসক্রিম খেতে চাই, আইসক্রিমের দাম 20 টাকা থেকে 25 টাকাও আমি কিনব, আর ওরাও এটা ওই দামে বিক্রি করতে রেডি থাকবে, কারণ মানুষের হাতে টাকা, সে যেন এখন একটা ডিমান্ড খুব হাই, দিস ইজ আওয়ার পিক টাইম। কিন্তু শীতকালে আইসক্রিম হয়তো অনেকে কনজিউম করবে না। যে সমস্ত কোম্পানিগুলো সোয়েটার বানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ব্ল্যাঙ্কেট বানায়, কম্বল, তারা কিন্তু শীতকালে এটার প্রাইস হাই, উৎপাদন বেশি করবে, কারণ ওই সময় চাহিদা অনেক বেশি থাকে।
তো ওই ধরনের ফিনোমিনা যদি হঠাৎ করে চাহিদার সাপেক্ষে দামটা বেড়ে যায়, আপনি মনে করবেন না ওটা ইনফ্লেশন, বরং ওটা হচ্ছে একটা প্রোডাক্টের এফেক্ট, সিজনাল এফেক্ট। বুঝতে পারলেন? কারণ ওটা সবচেয়ে বেশি দরকার আছে। এখন যদি একটা কোভিড ভ্যাকসিনের প্রয়োজন হয়, এখন তো কোভিড নেই, এটা কম পয়সা নিতে পারে কথা বলতে, কিন্তু যখন এটা মহামারী আকারে দেখা দিবে তখন কোভিডের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, তখন মাস্কের দামও বেড়ে যাবে। কোভিড চলে যাওয়ার পর 5টা মাস্ক কয় টাকা? 10 টাকা। কিন্তু যখন কোভিড আবার সাহায্য হবে তখন একটা মাস্ক 10 টাকা, একটা মাস্ক 5 টাকা। এখন অক্সিজেন সিলিন্ডারের দাম কম, কিন্তু যখন কোভিড এসে উপনীত হবে তখন অক্সিজেন সিলিন্ডারের দাম বেশি। এটা হচ্ছে সিজনাল এফেক্ট ইন দ্য ইকোনমি। এটা এমন না যে ইনফ্লেশনের কারণ হচ্ছে, মনে থাকবে? বুঝতে পারছেন না? খুব সহজ কথা, চিন্তার কোনো কারণ নেই। আপনি একটু হাসেন, বি এ স্মাইলিং ফেস, ডোন্ট ওয়ারি। তাহলে ডিফ্লেশন হলে এরকম হতে পারে যে প্রোডাক্টের প্রাইসটা কমে গেল। কেন? কারণ মানুষের হাতে অত পয়সা নেই। একটা দোকানদার যদি বলেই বসে একটা পান 5 টাকা, কেউ কিনবে না তো, ওকে? কারণ সেটা 2 টাকা দিয়ে কিনে অভ্যস্ত। ইনফ্লেশনের সময় যেটা হয় সেটা হচ্ছে মানির সাপ্লাই অনেক হাই থাকে। দোকানদার চিন্তা করে সবার হাতে হাতে টাকা, আরে খুব জোস তো, আমি এখন 5 টাকায় পান বিক্রি করবো না, এখন একটা পানের দামই হচ্ছে 10 টাকা, কিনলে কিনো, না কিনলে চলে যাবো। কারণ অন্য একটা কাস্টমার এসে ঠিক সেটা কিনবে। মানুষের হাতে হাতে টাকা দেখি তো প্রোডাক্টের প্রাইস সেলাররা দিয়েছে বাড়িয়ে। আর ইনফ্লেশনে দেখা গেল মানুষ অন্তঃসার শূন্য, হাতে টাকা পয়সা নাই, সে কি কিনবে? সুতরাং প্রোডাক্টের প্রাইস অনেক লেস। এর কারণ হচ্ছে উল্টা, ইনফ্লেশনের ঠিক বিপরীত। কারণ ইকোনমিতে মানি সাপ্লাই কম। ইকোনমিতে যখনই মানি সাপ্লাই কম হয়ে যাবে, মানুষের হাতে টাকা নাই, তখনই প্রোডাক্টের প্রাইসটা কমে আসবে। জিনিসটা ডিমান্ডও থাকতে হবে। অন্ধের গ্রামে আপনি আয়না বিক্রি করতে পারবেন না, কারণ ওখানে আয়নার কোনো চাহিদা নেই। আপনি এমন কোনো একটা জায়গায় টুপি বিক্রি করতে চাচ্ছেন যেখানে সংখ্যাগোষ্ঠী ইহুদি, আপনার টুপি কেউ কিনবে না। আপনি এমন একটা জায়গায় একটা ভ্যাকসিন বিক্রি করতে চাচ্ছেন যেখানে ওই ভ্যাকসিনের তাদের কোনো প্রয়োজনই নেই, ওটা কেউ কিনবে না। এমন একটা জায়গায় আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন যেখানে প্রোডাক্টের কোনো চাহিদাই নেই, চলবে না। সুতরাং এইগুলো ফিনোমিনা ছাড়া মানি সাপ্লাই যদি ওভারঅল সেন্সে সমাজে বা ইকোনমিতে মানুষের হাতে কম থাকে, তাহলে এফেক্ট দিয়ে করবে প্রোডাক্ট প্রাইস হবে কম। ক্লিয়ার হয়ে গেল দুইটা? তাহলে ইকোনমিতে কেন প্রোডাক্ট প্রাইস বাড়ছে? তুমি তো ইকোনমিক্স পড়ে আসছো, বলো তো। এই উত্তর দিতে পারলে তোমার চাকরি হয়ে যাবে। তাহলে উত্তরটা হবে যে স্যার, ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে গেলে প্রোডাক্টের প্রাইস হাই হয়ে যায়। আর এটার বিপরীত চিত্র হচ্ছে মানি সাপ্লাই যদি ইকোনমিতে কমে যায় তাহলে প্রোডাক্টের প্রাইসটা লেস থাকে। দোকানদার যখন দেখে অনেক বেশি মানুষ চাহিদা, অনেক মানুষের হাতে টাকা, তখন সে তার কাঙ্ক্ষিত দামের চেয়ে আরো বেশি দাম হাঁকিয়ে বসে। এখানে এর কানেকশনে আমরা ছোট্ট দুটো জিনিস বলি। আসলে অনেক কথা বলতে ইচ্ছা হয়, মনে হয় এক একটা টপিক 1.5-2 ঘন্টা 3 ঘন্টা লেকচার দিই, কিন্তু সময় সেটা বাঁধতে পারে না। আমি অনেক সাবজেক্ট থেকে অনেক কিছু কানেকশন দেখতে পাই, বলতে খুব ইচ্ছা হয়, বলতে পারি না। তবুও বলি, যেখানে বায়ারের সংখ্যা কম থাকে, বায়ারের সংখ্যা কম, সেখানে সাপ্লাইয়ের থাকে দুর্বল। ওকে? এখন গ্রামে সবাই জেলে, সবাই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, কিন্তু এই মাছ কেনার মতো সক্ষমতা হাতে কোনো 3-4 জন মানুষের আছে, এর বাইরে কেউ হাতেরও চিন্তা করে। সুতরাং সাপ্লাইয়াররা হুমড়ি করবে বায়ারগুলোর দিকে, তুমি কিছু কিনলে তার সংসারটা চলবে। দ্যাট মিনস বায়ারের সংখ্যা কম হলে সেলার থাকে অনেক দুর্বল। যদি এরকম হয় যে সেলারের সংখ্যা কম, তখন বায়ার দুর্বল হতে দেবে। বাংলাদেশ রেলের একটা টিকিটের জন্য আমি 3 দিন ধরে শুয়ে আসছি, শুধু একটা টিকিট নিব, এই টিকিটে করে আমি রংপুর যাব, এই জন্য। কারণ সেলার তো বাংলাদেশ রেলের অল্টারনেটিভ নাই, টিকিটটা আমাকে পেতেই হবে। যে এখন যদি বলি না আমি এই কোম্পানির গ্যাস ব্যবহার করবো না, আমার কাছে কোনো অল্টারনেটিভ নাই গভর্নমেন্টের লাইনের গ্যাস ছাড়া, তাই না? আমি চাইলে অনেক কিছু ঠেকাতে পারবো না, ইভেন বার্গেন করতে পারবো না। নিলে নাও, না নিলে চলে যাবো, এই থিওরিতে আমাকে চলতে
জিনিসটা এখন আপনার ব্যক্তিগত জীবনে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে যখন সিটিসেল প্রথম আসছিল মোবাইল ফোন কোম্পানি হিসেবে, তখন সে একমাত্র সেলার ছিল। পুরো মানুষ যারা আমজনতা ছিল দেশে, সবাই বাধ্য হয়ে 1-1.5 লক্ষ টাকা দিয়ে হলো সেট কিনছে, যে সেট বর্তমানে অচল, চলবে না, কেউ পাত্তা দিবে না। কিন্তু তখন এটা ছিল সোনার হরিণের, মানুষকে স্ট্যাটাস মেনটেন করতে হলে কিনতে চাইতো, কিন্তু সিএসএল ছিল এই ফোনের একমাত্র সেট। তো অনেক মানুষ কিনেছে, কারণ সে ছিল জিম্মি গোত্র, কিছু করার ছিল। তো এখন 2024 সালের সিনারিওটা ডিফারেন্ট। সিম এখন রাস্তায় ঢুকে, সেট এখন যে কোনো দোকানে আপনি এখানে স্মার্টফোন কিনতে পারেন। ইভেন 4-5 হাজার টাকা সস্তায় স্মার্টফোন যে কোনো কোম্পানি কিনে ফেলা সম্ভব। এবং এই সস্তা 4-5 হাজার টাকা স্মার্টফোনটাও সিটিসেলের 99 বা 2000 সালের সেটের চেয়ে অনেক উন্নত। তাহলে সিটিসেলের সেটটা তখন কেমন ছিল চিন্তা করেন। তবু তারা কী পরিমাণ আয় করতে পেরেছিল মার্কেট থেকে, কারণ সেলার হিসেবে ছিল একা। ওকে, আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে স্থানগত অনেক বেনিফিট থাকে, স্থানগত অনেক প্রবলেমও থাকে। মার্কেটিংয়ের সঙ্গে আপনারা করেছেন কখনো প্রিন্সিপালস অফ মার্কেটিং? মার্কেটিং ইজ দ্য ক্রিয়েশন অফ টাইম, প্লেস অ্যান্ড পজিশন ইউটিলিটিস। আপনি এটা স্থানগত, কালগত, শব্দগত কিছু সৃষ্টি করবে দেখে এটা মার্কেটিং। প্লেসের একটা ভূমিকা থাকে। একটা শার্ট আপনি একটা দোকানে বিক্রি করলে দোকান ভাড়া অ্যাড হবে, দোকানদার চাইলে এটা ভিন্ন নাম রাখাতে পারে। কিন্তু ওই একই শার্ট যদি ফুটপাতে কোনো ভ্যানের উপর থাকে, সেটা প্লেস কোনো কারণে 800 টাকা হাঁটালেও বিক্রি হবে, মানুষ এটাকে 400 টাকায় কিনবে, কারণ একটা প্লেসের এফেক্ট। আপনি সিনজনকে যদি বলেন যে ফকিরাবাদ থেকে বনানীতে আসুন, সে দেখবে যে মোটামুটি কম দামে চলে যাবে। কিন্তু যদি আপনি বনানী থেকে ফকিরাবাদ যেতে যান, একই ডিস্টেন্স, একই দূরত্ব, একই ওয়ে, প্রথম 300 টাকায় যেতে চাই। বুঝতে পারলেন? কারণ বনানী প্লেসে হয়তো অনেকেই 300 টাকা দিতে যে ছোট্ট গলিতে আপনি উঠলেন বনানীতে আসার জন্য, সেখানে অনেকেই বনানী পর্যন্ত আসবে না, সিএনজি পর্যন্ত আপনি সহায়তা পাচ্ছেন। সুতরাং আপনি কোথায় আছেন এটাও একটা অন্যতম বড় বিষয়, সিচুয়েশনাল একটা এফেক্ট অন্যতম বড় বিষয়। যাই হোক, এত কিছু বললে তাদের মাথা ইয়ে হয়ে যাবে। দেখেন, মানি ভ্যালু, অর্থের মূল্য কম। কোন জিনিসটার মূল্য কম সমাজে? যে জিনিসটা অ্যাভেলেবেল না যে জিনিসটা অনেক কম? যে জিনিসটা অ্যাভেলেবেল সেই জিনিসটার জিনিস সমাজে সেটার মূল্য অনেক কম। এই জন্য ইনফ্লেশন চলাকালীন সময় কেউ যদি প্রশ্ন করে যে বুঝলাম দ্রব্যমূল্য বেড়ে গেছে, মানি সাপ্লাই বেড়ে গেছে, আচ্ছা বলো তো মানি ভ্যালুটা কেমন, বেশি না কম? বলতে হবে স্যার এত মানি কে আর 5 টাকায় মানি খেতে, মানি সাপ্লাই এত হাই, সুতরাং মানি ভ্যালুটা কমে গেছে। দ্যাট মিনস আমি 5 টাকায় যেটা পেতাম এখন 10 টাকা মূল্য আমি ওটা পাচ্ছি না, তাই না? সময় স্রোতে আমি 20 টাকায় 1 কিলোমিটার রিক্সা দিয়ে পাড়ি দিতে পারতাম, এখন 40 টাকা মূল্য সেটা পাচ্ছি না, কারণ অর্থের মূল্যটা দিনকে দিন কমে যাচ্ছে, তাই না? কিন্তু ইকোনমিক্স আমাদেরকে দুইটা জিনিস করতে বলে, একটা হচ্ছে স্ক্যারসিটি, একটা হচ্ছে চয়েস। কেন ইকোনমিক্স আমাদের স্ক্যারসিটি বিষয়টা দিতে হবে? দুষ্প্রাপ্যতা, কারণ ইকোনমিতে সম্পদটা লিমিটেড আর অভাবটা অসীম। এই অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পর্কে পূরণ করতে হবে, এটাই হচ্ছে ইকোনমিক্স মূল ভাষা। এখন আমার কাছে 1 কেজি আটা আছে, ওটা দিয়ে রুটি বানাতে পারি, আমি ওটাকে পিঠা বানাতে পারি, দুইটা একসাথে বানাতে গেলে হচ্ছে না। আমার কাছে 1 একর জমি আছে, ওটা দিয়ে আমি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে পারি, কৃষিকাজ করতে পারি, দুটো একসাথে করতে গেলে হচ্ছে না। তখন চলে আসতেছে আমার চয়েস, চয়েস করতে হবে সবচেয়ে বেস্টটা। এই জন্য আমাদেরকে অপরচুনিটি কস্টে বিষয়টা মাথায় রাখতে হবে। অপরচুনিটি কস্ট, এটা আপনারা মাইক্রো ইকোনমিক্স এ পড়েছেন, ইকুয়ালস দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট দ্যাট মাস্ট বি স্যাক্রিফাইসড ইন অর্ডার টু হ্যাভ মোর অফ ওয়ান। শেষ। দুটো জিনিস ছিল, একটা পছন্দ হচ্ছে, একটা হচ্ছে না। ওই যে যেটা পছন্দ হচ্ছে না, যেটা থেকে বেশি বেনিফিট পাচ্ছি ওটা ছেড়ে দিচ্ছি, যেটা পছন্দ হচ্ছে গ্র্যাব করে নিয়ে নিচ্ছি, তাহলে ওইটা ছাড়া অপরচুনিটি কস্ট হচ্ছে যেটা নিলাম সেটা। সোনা, রূপা, পিতল, তামা, লোহা, ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আপনাকে কি দিব? ফার্স্ট হলে স্বর্ণ, আর সেকেন্ড হলে রূপা, থার্ড হলে ফোর্থ হলে লোহা, লোহা পাবেন ফোর্থ হলে।
থার্ড। কেন? এই স্বর্ণ রৌপ্য এগুলোর মূল্যমানগুলো সাধারণ জানেন, স্বর্ণের দাম কেন ফার্স্ট প্রাইস? কারণ স্বর্ণ অ্যাভেলেবেল, রূপা একটু বেশি অ্যাভেলেবেল, এখানে এটা দাম একটু কম। এরপর সিলভার বা ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে আর একটু বেশি অ্যাভেলেবেল সিলভারের চেয়ে, এটার একটা দাম আরও কম, আরও হয়তো বাসা বাড়ি বানাতে ব্যবহার করা হচ্ছে, তাই না? সুতরাং এটার দাম আরও কম এবং এটা সহজে পাওয়া যায়। কিন্তু প্লাটিনাম যদি বলা হয় সেটা কি সহজে পাওয়া যায়? পাওয়া যায়, সেটা দাম অনেক টাকা। যদি বলা হতো যে প্লাটিনাম এবং স্বর্ণের মাঝখানে কিছু দিব প্রাইস, তাহলে সেটা কত হতো? ডায়মন্ড। ডায়মন্ড কি আমাদের স্বর্ণের মতো না, তাহলে এটা প্রায় সবচেয়ে বেশি। আমি বোঝাতে চাচ্ছি যে এই জিনিসটা সবচেয়ে বেশি দাম সেটা সবচেয়ে আনএভেলেবল, যে জিনিসটা সবচাইতে কম অ্যাভেলেবল সেটার দাম সবচাইতে বেশি। কিন্তু ইকোনমিক্সে একটা জিনিস কি, ও অনেক কথা বলতে চাচ্ছি, বলতে পারবো না সময়। ইকোনমিক্সে একটা জিনিস কি, যেটা চাহিদার তুলনায় তার যোগান অনেক বেশি। পয়েন্টটা মাথায়, ইকোনমিক্সে সেই জিনিসটা কি, যেটা চাহিদার তুলনায় তার যোগান অনেক অনেক বেশি। যেমন সমুদ্রের পানি, প্রকৃতির বাতাস, এক বালতি সমুদ্রের পানি নিয়ে কি আমরা কাটা, কিন্তু একটা অনাবৃষ্টির সময় আপনি যদি গ্রামের মালপুরের পুকুর থেকে এক বালতি পানি নেন, সেটা প্রশমিত হবে। সিলিন্ডারে করে যখন অক্সিজেন সেট করা হয় তখন সেটা পেশেন্টের জন্য, সেটা এমন মানুষদের জন্য যারা প্রকৃতি থেকে অটোমেটিক শ্বাস প্রশ্বাসটা নিতে পারছে না। সুতরাং ওটা লিমিটেড কোনো একটা রিসোর্স, এটার দাম অনেক বেশি। কিন্তু প্রকৃতি থেকে হাওয়া নিতে, অক্সিজেন নিতে আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না, কারণ সেটা স্ক্যার্স রিসোর্স নয়, দুষ্প্রাপ্য কোনো কিছু কি না। যে জিনিস সহজে অ্যাভেলেবেল হয়ে যায় সেটার দাম কমে যায়। আচ্ছা, তাহলে দেখেন ডিফ্লেশনের ক্ষেত্রে মানি ভ্যালুটা অনেক হাই, কারণ মানুষের পকেটে টাকা নাই, সে একটা জিনিসও কিনতে পারছে না, তাই না? ওইভাবে সুতরাং তার কাছে এটা একটা সোনার বড়ি, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, সে অনেক খুশি হয়ে যায়, কারণ ইকোনমিতে টাকা নাই, টাকা কম। একটা প্রশ্ন আসতে পারে, টাকাটা গেল কোথায়? এটা হলো 2-3 ঘন্টার ক্লাস, টাকাটা কোথায় গেল? যাই হোক, একটু পরে আমি আর দু একটা পয়েন্ট বলবো, তখন বুঝতে পারবেন সংক্ষেপে। এখন আপনাদেরকে মুমূর্ষু আগে আপনাদের ফেস দেখে আপনাদেরকে বাঁচানোই এখন প্রথম নিয়ে আপনার একটু পর মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা দেখেন, যাই হোক, মানি ভ্যালু যদি কম হয়, আমার যদি দ্রব্যের দাম অনেক বেশি হয়, আমার যদি দ্রব্যের দাম অনেক বেড়ে যায়, ওটা মিট করতে আমার মানির সাপ্লাই কি করতে হবে? মানির যদি সাপ্লাই অনেক বেশি থাকে, হাই থাকে, তাহলে মানির ডিমান্ড কম না, এক অর্থে মানির ডিমান্ড কম না, সাপ্লাই অনেক বেশি হলে তো প্রোডাক্টের দামটা বেড়ে গেল। কিন্তু প্রকৃত অর্থে ইকোনমিতে ডিমান্ডের যে ইয়েটা, মানির যে ডিমান্ড সেটা কম, তাহলে মানির ডিমান্ড ডিফ্লেশনে কেমন থাকবে? হাই থাকবে, মানুষের টাকা চাইবে, কারণ পকেটে টাকা নাই তো। কিন্তু ইনফ্লেশনে মুদ্রাস্ফীতিতে স্ফীত হয়ে পড়ছে টাকা, সুতরাং মানুষের কাছে টাকার অত আর চাহিদাটা নাই। বুঝতে পারলেন বিষয়টা? এখন যদি বলা হয় যে তুমি এটা যদি কোনো ইকোনমিক্সের রোগ হয়ে থাকে, তাহলে এটা থেকে বের হয়ে আসার উপায় কি? উত্তর হচ্ছে, একটা মানুষের শরীরে যদি ব্লাড বেশি হয়ে যায় সমস্যা, ব্লাডের একটা প্রেশার আছে, প্রেশারে সব ভেঙে দিতে পারে, ব্লাডের প্রেশার কম হলো সমস্যা, ঠিকমতো যদি পাম্প হয় লস করতে পারে, অ্যানিমিয়া, রক্ত সংকট, নিয়মিত রক্ত প্রশ্ন করতে হবে। এই জন্য আপনার স্বাভাবিক মানুষ হিসেবে শরীরে কত লিটার রক্ত থাকা উচিত সেটা মেজারমেন্টের উপর আপনাকে রক্ত দিতে হবে। অপারেশন করেছেন, ব্লাড হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছেন, ব্লাড চলে গেছে, আপনাকে বাড়ি ডাক্তার বলবে এটা করে এই বিষয়ে। আবার যখন আপনার ব্লাডের দরকার নাই, আপনি প্রয়োজনে দান করে নাই, সমস্যা নেই, সুস্থ মানুষ চলতে পারবে। ইকোনমিক্সে খুব বেশি ইনফ্লেশনে পড়ে গেলে বেকার, খুব বেশি ইনফ্লেশনে পড়ে গেল বেকার। হিউম্যান বডিতে ব্লাড বেশি হলেও যেমন সমস্যা, ব্লাড কম হলেও যেমন সমস্যা, ইকোনমিক্সে অন্য ইনফ্লেশন যদি বেশি হয়ে যায়
টাকা পয়সা বেশি ইকোনমিতে ঢুকে বসে আছে, প্রবলেম, কারণ সব জিনিসের দাম বেশি। কেউ আমার কাছে 5 টাকা থেকে 5 টাকা বিক্রি করছে না, সেলার অনেক চালাক বডি, সে চাচ্ছে না 5 টাকা থেকে 5 টাকা বিক্রি, কারণ সে দেখতে পাচ্ছে সবার টাকা আছে। আবার যদি বিপরীত চরিত্র হয়, যে জিনিসের দাম অনেক কমে গেছে কিন্তু আমি ওইভাবে এফোর্ড করতে পারছি না, সেটাও ক্ষতিকর। আমার পকেটে টাকা নাই হচ্ছে জিনিসের দাম আছে কম, আর আমার পকেটে টাকা নাই দেখি জিনিসের দাম একটা কম, কারণ সেলার চাইলে ওই দাম হাঁটিয়ে সেটা তুলে নিতে পারছে না। তাহলে আমি এমন সিচুয়েশন কি চাইব যেখানে প্রোডাক্টের প্রাইস সবসময় বাড়তে থাকে? চাইব না। এমন সিচুয়েশন কি চাইব যেখানে প্রোডাক্টের প্রাইস সবসময় লো থাকবে? না, এটা তো সেলাররা পছন্দ করবে না, বায়ার্স এন্ড সেলার্স নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। কখনো এরকম চাইবো না যে খুব বেশি মানি ইকোনমিতে আছে থাকুক, আবার এমন চাইবো না ইকোনমিটা একটা অপুষ্ট শিশুর মতো পকেটে কোনো পয়সা নেই, এমনও চাইবো। সুতরাং আমার ইকোনমিকে একটা হিউম্যান বডি হলে আমার এখানে এমন একটা লেভেল অফ মানি সাপ্লাই থাকতে হবে যেটা খুব বেশি উঁচুতেও না খুব নিচেও না, মানি ডিমান্ড খুব বেশি উঁচুতেও না নিচুতেও না, মানি সাপ্লাই খুব বেশি উঁচুতে না নিচুতেও না। এই জন্য কেউ যদি বলে ইনফ্লেশন ইজ গুড ফর ইকোনমি, আপনি বলবেন ক্রস, ওভার ব্লাড ইজ নট গুড ফর দ্য হেলথ। আবার যদি বলা হয় যে ইকোনমিতে ডিফ্লেশন চলছে, এটা কি ভালো? তাহলে একটা ব্যালেন্সে আমাদেরকে থাকতে হবে, এখানে সব কিছু সহনীয় পর্যায়ে থাকবে। মানুষের মানি ডিমান্ড সাপ্লাই হবে প্লাস মাইনাস, দ্রব্যমূল্য হবে প্লাস মাইনাস। 5 টাকার মাল 20 টাকা হতে পারে, 5 টাকার মাল 7 টাকা হবে, 20 টাকার পাউডার 25 টাকা হবে, 20 টাকার পাউডার 50 টাকা দিয়ে কিনবে। শ্রীলঙ্কাতে কি হয়েছিল? শ্রীলঙ্কাতে যখন সমস্যা দেখা দিল, ইকোনমিক মহামন্দা দেখা দিল, তখন শ্রীলঙ্কায় দেখা গেল যে 1 কাপ চায়ের দাম অনেক বেশি, কারণ মানুষের হাতে টাকা নাই, কিন্তু যে জিনিসটা আছে ওটা তখন সেলার একজনের কাছে বিক্রি করলে যেহেতু ডিমান্ড বেশি, অনেক বেশি দাম আকারে শুরু করছে। এরকম সিচুয়েশন যখন তৈরি না, তাহলে এটা ওষুধটা কি হবে? এটার প্রেসক্রিপশন কি হবে? এটার প্রেসক্রিপশন হবে এরকম যে ব্যাংক, বাংলাদেশে অনেক ব্যাংক আছে, বিশেষায়িত ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ফরেন ব্যাংক। ব্যাংক বলবে হে জনতা, আগে ইন্টারেস্ট ছিল 5%, এখন ইন্টারেস্ট হবে 12%। মানুষ বলবে আচ্ছা 12% ইন্টারেস্ট কয় বছরের জন্য? ফর এক্সাম্পল ব্যাংক বলবে 5 বছরের জন্য। তখন সবাই ইন্টারেস্টের লোভে পড়ে ওই ব্যাংকে টাকা পঞ্জীভূত করতে শুরু করবে। ইকোনমি থেকে টাকা উঠে গায়েব হয়ে চলে যাবে ব্যাংকের পকেটে, ইকোনমিতে তখন টাকা ফ্লোটা কমে যাবে। মানি সাপ্লাই যখন ইকোনমিতে কমে যাবে, তখন দ্রব্যের মূল্য ইকোনমিতে কমে যাবে, মানুষের সহনীয় পর্যায়ে চলে আসবে। এটা হচ্ছে ট্রিটমেন্ট। যদি এরকম হয় যে না, অনেক বেশি টাকা ব্যাংক 5 বছরের জন্য দিল আটকে, এই সিচুয়েশন 10, 15, 20 বছর ধরে চলছে, হায় হায় দেশের ইকোনমিতে টাকা নাই, সব মানুষ যেন টাকা ব্যাংক হতে সুদের আশায় জমা রেখে দিয়েছে। তখন ব্যাংক বলবে 15% ইন্টারেস্ট আর চলবে না, 12% ইন্টারেস্ট বা 10% ইন্টারেস্ট দেওয়া হবে। মানুষ বলবে লাভ কি, এর থেকে আমি বিল্ডিং বানায় ভাড়া দিব, দাও আমার টাকা ফেরত। তখন সে কী করবে? ব্যাংক থেকে টাকাগুলোকে তুলে ফেলবে, কারণ ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেওয়া হয়েছে। টাকাগুলো সে তো আফগানিস্তানে ঢুকবে না, টাকাগুলো ঢুকবে বাংলাদেশে। আপনি আমি টাকাগুলো ব্যাংক থেকে ভাঙিয়ে তখন একটা দোকান করব, একটা সিএনজি কিনবো, একটা রিক্সা কিনবো, টুকটাক খরচ করবো, টাকাগুলো ইকোনমিতে ছড়াতে শুরু করবে না। একটা বিল্ডিং বানালে আপনি রাজমিস্ত্রিকে টাকা দিবেন না, কন্ট্রাক্টরকে টাকা দিবেন না, বালু ভরাট করলে বালুর যে ধাক্কা দিল, ঠেলা গাড়ি দিয়ে বালু ফেলো, তাকে টাকা দিবেন না, নিচে নাইট গার্ডকে টাকা দিবেন না, নির্মাণাধীন বিল্ডিং পাহারা দিচ্ছে, সবার পকেটে টাকা যাচ্ছে না। টাকাটা ইকোনমিতে ঢুকে সবার মধ্যে যখন ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, টাকা ছড়িয়ে যাবে না, সবার হাতে মানি সাপ্লাই সুন্দর হয়ে যাবে না, তাহলে ডিফ্লেশনও থাকবে থাকবে না, তো মানি সাপ্লাই তখন বাড়বে। তো আপনি ইনফ্লেশনের সময় ব্যাংকে বলবেন তুমি তোমার ইন্টারেস্ট রেটটা কী করো, কমিয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে ইকোনমির টাকা তোমার পকেটে ঢুকবে। আর ডিফ্লেশনের সময় কমিয়ে দিতে হবে, যাতে মানুষ টাকা পয়সা ইকোনমিতে আবার বের করে নিয়ে আসতে পারে। বুঝতে পারলেন? সিম্পল না? সো আপনারা আজকে জানতে পারলেন ইনফ্লেশন কাকে বলে, ডিফ্লেশন কাকে বলে, তাই না? ইনফ্লেশনের ক্ষেত্রে প্রোডাক্ট প্রাইস, মানিটারি ভ্যালু কেমন হবে, ডিমান্ড কেমন হবে,
ডিফ্লেশনের ক্ষেত্রে প্রোডাক্ট প্রাইস, মানিটারি ভ্যালু, মানি ডিমান্ড এবং সাপ্লাই কেমন হবে। ব্যাংক কখন তার ইন্টারেস্ট রেট বাড়াবে, ব্যাংক কখন তার ইন্টারেস্ট রেটকে কমিয়ে নিয়ে আসবে। এরপরে আমি আপনাদেরকে ইনফ্লেশনের অন্যান্য বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব।